সবাইকে এডুইডেন্সে আবারও স্বাগত জানাই। আগের দিন আমরা যে দুটো থিওরি পড়লাম, বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি এবং ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি, এই দুটো থিওরি থেকে মেন যে সমস্ত কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন টিচিং এক্সামের ক্ষেত্রে আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। টোটাল 30টা প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমরা ট্রাই করবে আমি অ্যান্সার বলার আগে তোমরা অ্যান্সার বলতে পারছো কি না এবং কার কটা ঠিক হলো সেটা কমেন্ট করে জানাবে। তাহলে বুঝতে পারবে তোমাদের প্রগতি কতটা হচ্ছে এবং তোমরা কতটা পারছো। কমেন্ট করে অবশ্যই জানাবে, এটা তোমাকে একটা টার্গেট দেবে। ভুল হোক ক্ষতি নেই, কিন্তু বোঝার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে যে উত্তর হলো সেই উত্তরটা কেন হলো তার এক্সপ্লেনেশন আমি দিয়েছি সেগুলো পড়ার চেষ্টা করবে এবং প্রয়োজনে খাতায় নোট করার চেষ্টা করবে। তাহলেই কিন্তু এখান থেকে শিখতে পারবো। আর প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, নেট, সেট, যে কোনো টিচিং এক্সামের পরীক্ষায় এই প্রশ্নগুলো কাজে লাগবে এবং এডুকেশনের যে কোনো ছেলে মেয়েরা এই প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো। এবং যারা আপডেট থাকতে চাও শিক্ষাবিজ্ঞান নিয়ে এবং এই সমস্ত থিওরিগুলো নিয়ে, তারাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, তাহলে নিজের মূল্যায়ন করতে পারবে। এবং অবশ্যই আমি আবারও বলছি, কমেন্ট বক্সে জানাবে কার কটা ঠিক হলো, সেক্ষেত্রে নিজেকে পরিষ্কারভাবে যাচাই করতে পারবে, বুঝতে পারবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। পুরোটা মন দিয়ে সলভ করার চেষ্টা করো আর এক্সপ্লেনেশানগুলো দেখবে। আর এখান থেকে থিওরিগুলোর আরও ক্লারিটি চলে আসবে তোমাদের। আর যারা এখনও থিওরিগুলো দেখোনি, বান্দুরার থিওরি এবং ভাইগটস্কির থিওরি, আগের দুটো ক্লাস যারা দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সবাই একবার গিয়ে থিওরিগুলো দেখো, আর কোনো দিন বলবে না খুব সুন্দর করে বোঝানো রয়েছে, খুব সহজ ভাষায় বোঝানো রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বা সোশ্যাল লার্নিং থিওরি পরবর্তীতে কী নামে পরিবর্তিত হয়? আচরণবাদ বা বিহেভিয়ারিজম, সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব বা সোশ্যাল কগনিটিভ থিওরি, মনসমীক্ষণ তত্ত্ব বা সাইকোঅ্যানালাইটিক থিওরি, সংযোগবাদ বা কানেকশানিজম। বলো, এই প্রশ্নের উত্তর ভেবে বলো। বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব পরবর্তীতে কী নামে পরিচিত হয়? আচরণবাদ, নাকি সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব, নাকি মনসমীক্ষণ তত্ত্ব, নাকি সংযোগবাদ? বান্দুরা তার থিওরিকে পরবর্তীকালে একটা অন্য নামে ঘোষিত করেন যখন তিনি জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বা চিন্তন প্রক্রিয়াকে এই থিওরির অন্তর্ভুক্ত করেন, তখন তিনি এই থিওরিকে কী নামে ঘোষিত করেন? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব বা সোশ্যাল কগনিটিভ থিওরি। 1986 সালে অ্যালবার্ট বান্দুরা মানুষের প্রজ্ঞামূলক বা চিন্তন প্রক্রিয়া এর গুরুত্বকে সবার সামনে তুলে ধরতে এই থিওরির নাম করেন সোশ্যাল কগনিটিভ থিওরি। সেকেন্ড কোশ্চেন, বান্দুরা কত সালে বিখ্যাত বোবোডল পরীক্ষাটি পরিচালনা করেছিলেন? 1959, 1961, 1971, 1986। তিনি এই পরীক্ষাটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নার্সারি শিশুদের ওপর করেন। কত সালে এই পরীক্ষাটি করেছিলেন? 1959, নাকি 1961, নাকি 1971, নাকি 1986? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো 1961 সাল। 1961 সালে বান্দুরা রস যৌথভাবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নার্সারি স্কুলের শিশুদের উপর এই পরীক্ষাটি পরিচালনা করেন। পরবর্তীতে 1963 এবং 65 সালে আরও পরীক্ষা চালানো হয় মডেলের প্রতিক্রিয়া জানার জন্য। মূল পরীক্ষা 1961 সালে, 1963 সালে ফিল্ম ও কার্টুন মডেলের প্রভাব, 1965 সালে মডেলের পুরস্কৃত শাস্তি পাওয়ার প্রতিক্রিয়া। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরে কোশ্চেনও আসে, মনে রেখো। 3 নম্বর প্রশ্ন, বোবোডল পরীক্ষায় শিশুরা মূলত কিসের মাধ্যমে আগ্রাসন বা হিংস্রতা শিখেছিল? প্রত্যক্ষ শক্তিবর্ধন বা পুরস্কার, ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট, প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, একটি মডেলের পর্যবেক্ষণ ও অনুকরণ, অবজারভেশন অ্যান্ড ইমিটেশন, প্রচেষ্টা ও ভুল সংশোধন, ট্রায়াল অ্যান্ড এরার। বান্দুরার পরীক্ষায় বোবোডল এক্সপেরিমেন্টে পুতুলটিকে আঘাত করার সময় শিশুরা কোনো তাৎক্ষণিক পুরস্কার পেয়েছিল নাকি না তারা স্রেফ দেখেছিল? এটা মনে করো, তাহলে এই প্রশ্নের উত্তর বুঝতে পারবে। আর যারা তাও বুঝতে পারছো না, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে বান্দুরার থিওরি দেখো, তাহলে বুঝতে পারবে। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো মডেলের পর্যবেক্ষণ এবং অনুকরণ। আক্রমণাত্মক আচরণের জন্য কোনো শিশুকে আলাদাভাবে কোনো পুরস্কার দেওয়া হয়নি তার পরীক্ষাতে। তারা কেবল একজন পূর্ণবয়স্ক ব্যক্তির বা মডেলের আচরণ দেখেই তা অনুকরণ করতে শিখে গেছিল।
থিওরিতে আমি কিন্তু ভালো করে বুঝিয়েছি, খুব সুন্দর করে বুঝিয়েছি। যারা থিওরিটা দেখোনি, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে থিওরি দেখে নাও। বান্দুরার পর্যবেক্ষণমূলক শিখনের 4টি প্রক্রিয়ার সঠিক পর্যায়ক্রম কোনটি? সংরক্ষণ, মনোযোগ, প্রেষণা, পুনরুৎপাদন, মনোযোগ, সংরক্ষণ, পুনরুৎপাদন, প্রেষণা, মনোযোগ, পুনরুৎপাদন, সংরক্ষণ, মনোযোগ, পুনরুৎপাদন, সংরক্ষণ, প্রেষণা। কোনটা ঠিক? বান্দুরার পর্যবেক্ষণমূলক শিখনের 4টি সঠিক পর্যায়ক্রম কী কী? অবজারভেশনাল লার্নিংয়ের 4টি সঠিক ক্রোনোলজি কী কী? সঠিক উত্তর হলো মনোযোগ, সংরক্ষণ, পুনরুৎপাদন, প্রেষণা। মনোযোগ মানে যেখানে মডেলের আচরণের উপর গভীর মনোযোগ দেওয়া প্রথম কাজ বলা হয়েছে। তারপরে সংরক্ষণ বা রিটেনশন, আচরণটিকে স্মৃতিতে সংকেত বা ছবির আকারে জমা করে রাখা। তারপরে রিপ্রোডাকশন, সংরক্ষিত আচরণটি বাস্তবে রূপ দেওয়ার শারীরিক ও মানসিক সামর্থ্য অর্জন। তারপর প্রেষণা, আচরণটি বাস্তব প্রদর্শনের জন্য ভেতরের আকাঙ্ক্ষা বা উদ্দীপনা। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যদি না বুঝতে পারো, থিওরিতে যাও, খুব সুন্দর করে বুঝতে পারবে। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী একটি আচরণ অর্জন করতে পারে কিন্তু উপযুক্ত কারণ না থাকা পর্যন্ত তা প্রকাশ নাও করতে পারে। এটি কি নির্দেশ করে? বিলোপন বা এক্সটিংশন, শিখন ও সম্পাদনের মধ্যে পার্থক্য, লার্নিং পারফরম্যান্স ডিস্টিংশন, ঋণাত্মক শক্তিবর্ধন, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, রূপদান বা শেপিং। কোনটা ঠিক? মনস্তত্ত্বে কিছু জানা এবং তা কাজ করে দেখানো কি সবসময় একই জিনিস? একই জিনিস নয়, সেটা আমি বলেছিলাম থিওরি পড়ানোর সময়। সেটা কি নির্দেশ করে সেটা ভাবো, ভেবে বলো। দেখে নিই সঠিক উত্তর কি। শিখন ও সম্পাদনের মধ্যে পার্থক্য। শিখন ও সম্পাদন এক নয়। আপনি একটি গান কিভাবে গাইতে হয় তা শিখে মনে ধারণ করে রাখতে পারেন, সেটা হলো শিখন। কিন্তু কোনো অনুষ্ঠানে গাওয়ার, প্রেষণা বা পুরস্কৃত হওয়ার সুযোগ আসার আগে তা নাও গাইতে পারেন। এটা হলো সম্পাদন। অর্থাৎ যখন করছি সেটাকে বলা হচ্ছে সম্পাদন, আর যখন শিখছি সেটাকে বলা হচ্ছে শিখন। দুটো এক জিনিস না, বান্দুরা বলেছেন। পরের প্রশ্ন, একটি মডেলের আচরণের ফল পর্যবেক্ষণ করে যে শক্তিবর্ধন পাওয়া যায় তাকে কি বলে? প্রত্যক্ষ শক্তিবর্ধন বা ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট, পরোক্ষ বা প্রতিনিধিমূলক শক্তিবর্ধন বা ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট, আত্মশক্তিবর্ধন বা সেলফ রিইনফোর্সমেন্ট, প্রাথমিক শক্তিবর্ধন বা প্রাইমারি রিইনফোর্সমেন্ট। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পরোক্ষ বা প্রতিনিধিমূলক শক্তিবর্ধন, ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট। এই ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট মানে কি? ভিকেরিয়াস শব্দের সহজ অর্থ হলো অন্যের অভিজ্ঞতার মাধ্যমে নিজে অনুভব করা। যখন কোনো শিশু দেখে যে ক্লাস শান্ত হয়ে বসার জন্য অন্য সহপাঠী পুরস্কৃত হচ্ছে, তখন সেও নিজে সেই শান্ত আচরণটি আয়ত্ত ও প্রদর্শন করতে আগ্রহী হয়। একেই পরোক্ষ শক্তিবর্ধন বলে। বান্দুরার পারস্পরিক নিয়তিবাদ বা রেসিপ্রোকাল ডিটারমিনিজম এর 3টি মিথস্ক্রিয়াশীল উপাদান কি? ইগো সুপারিগো, ব্যক্তি আচরণ পরিবেশ, উদ্দীপক প্রতিক্রিয়া শক্তিবর্ধন, প্রজ্ঞা আবেগ ইচ্ছা। কোনটা ঠিক? বান্দুরার তত্ত্বে মানুষ ও পরিবেশের মধ্যেকার সম্পর্ককে দ্বিমুখী এবং 3টি উপাদানের মিথস্ক্রিয়া হিসেবে দেখানো হয়েছে। সেই উপাদানগুলো কি? ইগো সুপারিগো, ব্যক্তি আচরণ পরিবেশ, উদ্দীপক প্রতিক্রিয়া শক্তিবর্ধন, প্রজ্ঞা আবেগ ইচ্ছা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ব্যক্তি আচরণ পরিবেশ। ব্যক্তি মানে কি? পার্সন বা কগনিটিভ এর কথা এখানে বলা হয়েছে। ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা, আত্মবিশ্বাস, হরমোন বা জৈবিক বৈশিষ্ট্য এবং প্রজ্ঞামূলক প্রক্রিয়াসমূহ যা আচরণ নির্ধারণ করে, সেটাই ব্যক্তি। আচরণ ব্যক্তির সম্পাদিত কাজ, কথা বা প্রকাশ্য শারীরিক প্রতিক্রিয়া যা পরিবেশ এবং ব্যক্তির নিজের প্রজ্ঞার উপর পাল্টা প্রভাব ফেলে। পরিবেশ সামাজিক পারিপার্শ্বিকতা, শিক্ষক, অভিভাবক, সংস্কৃতি এবং আশেপাশের পরিবেশের অন্যান্য উদ্দীপক উপাদানসমূহ। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট কাজে সফল হওয়ার জন্য নিজের সামর্থ্য বা দক্ষতার উপর গভীর বিশ্বাসকে কি বলা হয়? আত্মমর্যাদা, আত্মধারণা, আত্মকার্যকারিতা, আত্ম উপলব্ধি, সেলফ এস্টিম, সেলফ কনসেপ্ট, সেলফ এফিকেসি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা নিজের সামগ্রিক মূল্যায়নের চেয়েও নির্দিষ্ট কোনো কাজে সফল হওয়ার আত্মবিশ্বাসকে বেশি নির্দেশ করে। তাহলে কি হবে? দেখে নিই আমরা সঠিক উত্তর। আত্মকার্যকারিতা, সেলফ এফিকেসি। আত্মকার্যকারিতা বা সেলফ এফিকেসি হলো একটি নির্দিষ্ট কাজ শেষ করার নিজস্ব সামর্থ্যের ওপর বিশ্বাস। এটি কাজের পেছনে আপনার জেদ, অধ্যবসায় এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নির্ধারণ করে। একে সামগ্রিক মর্যাদাবোধ বা আত্মধারণার সাথে গলিয়ে ফেলা উচিত না।
সেলফ এফিকেসি, আমি কি এই নির্দিষ্ট কাজটি পারবো। সেলফ এস্টিম, আমি নিজে মানুষ হিসেবে কতটা মূল্যবান। সেলফ কনসেপ্ট, আমি সামগ্রিকভাবে কে। অর্থাৎ এই তিনটের মধ্যে এই ধরনের পার্থক্যগুলো মনে রাখতে পারো। পরের প্রশ্ন, বান্দুরার মতে আত্মকার্যকারিতার বা সেলফ এফিকেসির সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য উৎস কোনটি। মৌখিক প্ররোচনা বা ভার্বাল পারসুয়েশন, পরোক্ষ বা প্রতিনিধিমূলক অভিজ্ঞতা, ভিকারিয়াস এক্সপিরিয়েন্স, পারদর্শিতার অভিজ্ঞতা, মাস্টারি বা ইনঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্সেস, আবেগীয় উদ্দীপনা বা ইমোশনাল অ্যারাউজাল। কোনটা ঠিক। অন্যের প্রশংসা বা অনুপ্রেরণার চেয়ে নিজের করা পূর্ববর্তী সফল অভিজ্ঞতা মানুষের মনে কেমন বিশ্বাসের জন্ম দেয়, সেইটা বলতে হবে। ভার্বাল পারসুয়েশন, ভিকেরিয়াস এক্সপিরিয়েন্স, মাস্টারি বা ইনঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্সেস, ইমোশনাল অ্যারাউজাল। কোনটা ঠিক। সঠিক উত্তর হলো পারদর্শিতার অভিজ্ঞতা, মাস্টারি বা ইনঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্সেস। নিজের অতীতের বাস্তব ব্যক্তিগত সফলতাগুলোই মানুষের মনে কার্যকারিতা তৈরির সবচেয়ে বড় চালিকা শক্তি। আমরা যখন নিজে কোনো একটি কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করি তখন তা আমাদের মনে ভবিষ্যতের যে কোনো বাধা পেরোনোর জন্য এক অটল বিশ্বাসের জন্ম দেয়, তাই এটাই সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি আত্মকার্যকারিতার বা সেলফ এফিকেসির প্রধান উৎস বা নিয়ামক নয়। পারদর্শিতার অভিজ্ঞতা, মাস্টারি এক্সপিরিয়েন্সেস, পরোক্ষ বা প্রতিনিধিমূলক অভিজ্ঞতা, ভিকেরিয়াস এক্সপিরিয়েন্সেস, মৌখিক বা সামাজিক প্ররোচনা, ভার্বাল অর সোশ্যাল পারসুয়েশন, শাস্তি বা পানিশমেন্ট। কোনটা ঠিক। নিচের কোনটি সেলফ এফিকেসির প্রধান উৎস বা নিয়ামক নয়। সঠিক উত্তর হলো শাস্তি। যেগুলো নিয়ামক সেগুলো কী কী। পারদর্শিতা বা মাস্টারি, নিজের অর্জিত বাস্তব সাফল্যের ইতিহাসকে বলা হচ্ছে পারদর্শিতা। পরোক্ষ অভিজ্ঞতা বা ভিকেরিয়াস, অন্যদের বা রোল মডেলের সফল হতে দেখা। মৌখিক প্ররোচনা বা পারসুয়েশন কি, শিক্ষক বা অভিভাবকের ইতিবাচক উৎসাহ ও কথা। শারীরিক অবস্থা বা ফিজিওলজিক্যাল কি, উত্তেজনা ও ভয়ের বদলে মানসিক স্থিরতা অর্জন। পরের প্রশ্ন, কোনো শিশু টিভিতে দেখা কার্টুন চরিত্রকে অনুকরণ করে শিখলে সেই কার্টুনটি কী ধরনের মডেল। জীবন্ত মডেল বা লাইভ মডেল, মৌখিক মডেল বা ভার্বাল মডেল, প্রতীকী মডেল বা সিম্বলিক মডেল, বাস্তব মডেল বা রিয়েল মডেল। কোনটা ঠিক। কোনো শিশু টিভিতে দেখা কার্টুন চরিত্রকে অনুকরণ করে শিখলে সেই কার্টুনটি কী ধরনের মডেল। জীবন্ত মডেল, মৌখিক মডেল, প্রতীকী মডেল, বাস্তব মডেল। কোনটা ঠিক। সঠিক উত্তর হলো প্রতীকী মডেল বা সিম্বলিক মডেল। টিভি শো, কার্টুন, সিনেমা বা বইয়ের কাল্পনিক চরিত্রগুলো বাস্তব জীবনের শারীরিকভাবে উপস্থিত থাকে না। এই অবাস্তব বা মিডিয়া ভিত্তিক উৎসগুলোকে বান্দুরা প্রতীকী মডেল হিসেবে সংজ্ঞায়িত করেছেন। গণমাধ্যমের আগ্রাসী প্রভাব আলোচনায় এই মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, একজন বাস্তব ব্যক্তি যখন শারীরিকভাবে কোনো আচরণ প্রদর্শন করেন তখন তা কিসের উদাহরণ। একজন বাস্তব ব্যক্তি বা রিয়েল পার্সন যখন শারীরিকভাবে কোনো আচরণ প্রদর্শন করেন তখন তা কিসের উদাহরণ। প্রতীকী মডেল বা সিম্বলিক মডেল, মৌখিক বা নির্দেশনামূলক মডেল বা ভার্বাল অর ইনস্ট্রাকশনাল মডেল, জীবন্ত মডেল বা লাইভ মডেল, বিমূর্ত মডেল বা অ্যাবস্ট্রাক্ট মডেল। কোনটা ঠিক। যখন রিয়েল পার্সন শারীরিকভাবে কোনো আচরণ প্রদর্শন করেন তখন তা কিসের উদাহরণ, কোন ধরনের মডেল। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো জীবন্ত মডেল। জীবন্ত মডেল কি, বাস্তব একজন ব্যক্তি যিনি সশরীরে উপস্থিত থেকে নির্দিষ্ট আচরণটি কাজ বা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করেন, যেমন শিক্ষক বা সহপাঠী। ভার্বাল মডেল কি, কোনো আচরণ সরাসরি না দেখিয়ে কেবল বর্ণনা বা নির্দেশনার মাধ্যমে সম্পন্ন করার পদ্ধতি, যেরকম রান্নার রেসিপির নির্দেশনা। সিম্বলিক মডেল কি, বই, টিভি, সিনেমা, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের কাল্পনিক বা দূরবর্তী চরিত্রসমূহের আচরণ প্রদর্শন। পরের প্রশ্ন, বান্দুরা তত্ত্বটিকে নিচের কোন দুটি বিষয়ের মধ্যে একটি সেতু হিসেবে সবচেয়ে ভালো বর্ণনা করা যায়। মনসমীক্ষণ এবং মানবতাবাদ, সাইকোঅ্যানালাইসিস অ্যান্ড হিউম্যানিজম, আচরণবাদ বা জ্ঞানমূলক মনোবিজ্ঞান, বিহেভিয়ারিজম অ্যান্ড কগনিটিভ সাইকোলজি, গঠনবাদ এবং কার্যকারিতাবাদ, স্ট্রাকচারালিজম অ্যান্ড ফাংশনালিজম, গেস্টাল্ট এবং আচরণবাদ, গেস্টাল্ট অ্যান্ড বিহেভিয়ারিজম। কোনটা ঠিক। বান্দুরার তত্ত্বটিকে নিচের কোন দুটি বিষয়ের মধ্যে একটি ব্রিজ হিসেবে সবচেয়ে ভালো বর্ণনা করা যায়। কী হবে দেখে নিই উত্তর।
সঠিক উত্তর হলো আচরণবাদ এবং জ্ঞানমূলক মনোবিজ্ঞান। আলবার্ট বান্দুরার তত্ত্ব আচরণবাদের কিছু গুণ গ্রহণ করলেও মানুষের ভেতরের জ্ঞানীয় প্রক্রিয়া যেরকম মনোযোগ, স্মৃতি অস্বীকার করে না। তাই একে আচরণবাদ ও জ্ঞানমূলক মনোবিজ্ঞানের সমন্বয়ী সেতু বা নব্য আচরণবাদও বলা হয়। নব্য আচরণবাদ, নিও বিহেভিয়ারিজম, মনে রেখো। আচরণবাদ কী বলে? শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য আচরণ, পরিবেশগত উদ্দীপনা ও শক্তিবর্ধন বা পুরস্কারের ওপর জোর দেয়। আর অন্যদিকে কগনিটিভ সাইকোলজি বা জ্ঞানমূলক মনোবিজ্ঞান কী বলে? অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া, চিন্তা, প্রজ্ঞা, পরিকল্পনা ও তথ্যের প্রক্রিয়াকরণের ওপর জোর দেয়। আর বান্দুরা এই দুটোর মধ্যে ব্রিজ তৈরি করেছে, যাকে নিও বিহেভিয়ারিজম বলা হয়। পরের প্রশ্ন, 1965 সালের বোবডল ফলো আপ পরীক্ষায় দেখা গেছে যে শিশুরা মডেলটিকে শাস্তি পেতে দেখেছিল, তারাও পুরস্কারের লোভ দেখালে আগ্রাসী আচরণটি প্রদর্শন করেছিল। এটি কি প্রমাণ করে? পরোক্ষ শাস্তি বা ভিকেরিয়াস পানিশমেন্ট, বিলোপন বা এক্সটিংশন, সম্পাদন বা বাহ্যিক প্রকাশ না হওয়া সত্ত্বেও শিখন ঘটেছিল, লার্নিং অকার্ড রিগার্ডলেস অফ পারফরমেন্স, স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার, স্পন্টেনিয়াস রিকভারি। এইটা যদি তোমরা থিওরি ক্লাসটা যারা দেখেছো তারা তো অবশ্যই পারবে, যারা দেখোনি ইমিডিয়েট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে বান্দুরার থিওরি এবং ভাইগটস্কির থিওরি দেখে এসো, তারপর কোশ্চেন অ্যান্সার সলভ করো, আরও ভালো লাগবে। তো কোনটা ঠিক হবে? দেখে নিই সঠিক উত্তর। সম্পাদন বা প্রকাশ না হওয়া সত্ত্বেও শিখন ঘটেছিল। মডেলটিকে শাস্তি পেতে দেখে শিশুরা ভয় পেয়েছিল এবং শুরুতে সেই আগ্রাসী আচরণটি সম্পাদন করেনি, কিন্তু পুরস্কার বা প্রলোভন দেখানোর সাথে সাথেই তারা অবিকল সেই আগ্রাসন প্রদর্শন করে। এটি চমৎকারভাবে প্রমাণ করে যে শিখন অবচেতনভাবেই সম্পন্ন হয়েছিল, শাস্তি কেবল তার বাহ্যিক সম্পাদনকে সাময়িকভাবে দমন করে রেখেছিল। পরের প্রশ্ন, আত্মকার্যকারিতা এবং আত্মমর্যাদার মধ্যে প্রধান পার্থক্য হলো আত্মকার্যকারিতা বলতে বোঝায় সামগ্রিক আত্মমূল্যবোধ, ওভারঅল সেলফ গ্রোথ, কোনো নির্দিষ্ট কাজে নিজের যোগ্যতার উপর বিশ্বাস, বিলিভ ইন ক্যাপাবিলিটি ফর আ স্পেসিফিক টাস্ক, আদর্শ আত্মসত্তা, দ্য আইডিয়াল সেলফ, শারীরিক আত্মপ্রতিকৃতি, ফিজিক্যাল সেলফ ইমেজ, একটু আগেই বললাম। কি আত্মকার্যকারিতা বলতে কি বোঝায়? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অপশান বি, কোনো নির্দিষ্ট কাজে নিজের যোগ্যতার উপর বিশ্বাস। সঠিক উত্তর অপশান বি, কোনো নির্দিষ্ট কাজে নিজের যোগ্যতার উপর বিশ্বাস। আত্মকার্যকারিতা, আত্মমর্যাদা ও আত্মধারণার পার্থক্য এই টেবিলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও, তাহলে আরও ভালো বুঝতে পারবে তিনটের মধ্যে পার্থক্য কী। পজ করে দেখে নিতে পারো। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। লেভ ভাইগটস্কির প্রবর্তিত জ্ঞানীয় বিকাশমূলক তত্ত্বটি আর কি নামে পরিচিত? প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, আত্মসামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, সোশিও কালচারাল থিওরি, মনোসামাজিক বিকাশ তত্ত্ব, সাইকোসোশ্যাল থিওরি, নৈতিক বিকাশ তত্ত্ব, মোরাল ডেভেলপমেন্ট থিওরি। কোনটা ঠিক? ভাইগটস্কির প্রবর্তিত জ্ঞানীয় বিকাশমূলক তত্ত্বটি আর কি নামে পরিচিত? সঠিক উত্তর হলো অপশান বি, আর্থসামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, সোশিও কালচারাল থিওরি। দেখে নিই পরের প্রশ্ন। একজন শিক্ষার্থী সাহায্য ছাড়া নিজে নিজে যা করতে পারে এবং কোনো দক্ষ ব্যক্তির সাহায্য নিয়ে যা করতে পারে, এই দুই সীমার মধ্যেকার শূন্যস্থানকে কি বলা হয়? সামীপ্য বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্কিমা বা কাঠামো, সাম্যাবস্থা অর্জন, ইকুইলিব্রেশন, মানসিক স্থিরতা বা ফিক্সেশন। কোনটা ঠিক? ভাইগটস্কির থিওরি যারা দেখোনি, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, গিয়ে দেখে এসো, তারপর কোশ্চেন সলভ করবে, তাহলে খুব মজা পাবে। এবং অবশ্যই কার কটা ঠিক হচ্ছে 30টার মধ্যে কমেন্ট করে জানাবে ভিডিওর শেষে, তাহলে বোঝা যাবে এবং তোমরা কতটা অ্যাক্টিভলি সলভ করছো বোঝা যাবে, এবং আমি এরকম আরও ভিডিও আনতে পারবো। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। এবং তোমাদের যত ভালো লাগবে, তোমরা যত রেসপন্স করবে, সেটাই আমার কাছে মোটিভেশান হবে তোমাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। তো এর সঠিক উত্তর কি আমরা দেখে নিই। সঠিক উত্তর হলো সামীপ্য বিকাশের সীমা বা জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেডপিডি হলো শিক্ষার্থীর স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা এবং সাহায্য নিয়ে কাজ করার ক্ষমতা মধ্যেকার মধ্যবর্তী অঞ্চল। ভাইগটস্কির মতে কার্যকর শিক্ষাদান সবসময় এই জোনের ভেতর লক্ষ্য করে পরিচালিত হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা বুদ্ধিবৃত্তিক বিকাশ ত্বরান্বিত হয়। অ্যাকচুয়াল লেভেল এবং পোটেন্সিয়াল লেভেলের মধ্যেকার যে গ্যাপ, সেটাই হচ্ছে জেডপিডি।
শিক্ষণ প্রক্রিয়ার অত্যন্ত জনপ্রিয় পরিভাষা মাচা বাঁধা বা স্ক্যাফোল্ডিং শব্দটি আসলে প্রথম কে বা কারা প্রবর্তন করেছিলেন? লেভ ভাইগটস্কি, জাঁ পিয়াজে, উড ব্রুনার এবং রস অ্যালবার্ট বান্দুরা। কোনটা ঠিক? শিক্ষণ প্রক্রিয়ার অত্যন্ত জনপ্রিয় পরিভাষা মাচা বাঁধা বা স্ক্যাফোল্ডিং শব্দটি আসলে প্রথম কে বা কারা প্রবর্তন করেছিলেন? ভাইগটস্কি, পিয়াজে, উড ব্রুনার এবং রস অ্যালবার্ট বান্দুরা। কোনটা ঠিক? থিওরি যারা দেখেছো, থিওরির ক্লাস, তারা অবশ্যই বলতে পারবে। সঠিক উত্তর হলো উড ব্রুনার এবং রস। ভাইগটস্কি এই ধারণা প্রবর্তন করেননি। তাঁর আর্থসামাজিক তত্ত্বের মাধ্যমে শিক্ষার্থীদের অস্থায়ী সাহায্য প্রদানের প্রক্রিয়াটিকে বিশদভাবে বর্ণনা করেছিলেন, কিন্তু তিনি এই প্রক্রিয়ার নামকরণে সরাসরি স্ক্যাফোল্ডিং বা মাচা বাঁধা শব্দটি ব্যবহার করেননি। 1976 সালে, সালটা মনে রেখো, 1976 সালে গবেষক ডেভিড উড, জেরোম ব্রুনার এবং গেইল রস শিশুদের টিউটোরিয়াল সমস্যার সমাধান পর্যবেক্ষণ করার সময় ভাইগটস্কির তত্ত্বের উপর ভিত্তি করে স্ক্যাফোল্ডিং পরিভাষাটি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, জেডপিটি সীমার মধ্যে কোনো একটি নির্দিষ্ট কাজে শিক্ষার্থী অপেক্ষা অধিক জ্ঞান বা দক্ষতা সম্পন্ন সহায়তাকারীকে ভাইগটস্কি কী নামে অভিহিত করেছেন? সহায়তাকারী ব্যক্তিত্ব, ফেসিলিটেটর, অধিক জ্ঞান সম্পন্ন অন্য ব্যক্তি, মোর নলেজেবল আদার বা এমকেও, মেন্টার মডেল, নাকি সামাজিক পরিচালক, সোশ্যাল ডিরেক্টর। কোনটা ঠিক? যে ব্যক্তি হেল্পার বা যিনি বেশি জানেন তাকে কি বলা হয় ভাইগটস্কির ভাষায়? যিনি হেল্প করেন কাজে। দেখে নিই, সঠিক উত্তর হলো মোর নলেজেবল আদার্স বা এমকেও। ভাইগটস্কির তত্ত্বে এমকেও কেবল একজন প্রাতিষ্ঠানিক শিক্ষককে নির্দেশ করে না, যে কোনো ব্যক্তি বা মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়ে শিক্ষার্থীর চেয়ে বেশি বোঝেন বা সক্ষম, তিনিই সেই মুহূর্তে এমকেও হতে পারেন। শিক্ষক, অভিভাবক হতে পারেন, দক্ষ সহপাঠী বা সমবয়সী হতে পারে, ডিজিটাল মাধ্যম ও প্রযুক্তি হতে পারে। যে পার্টিকুলার বিষয়ে তোমার থেকে যিনি বেশি বোঝেন এবং যেখান থেকে তুমি হেল্প নিচ্ছ, তিনিই হচ্ছেন এমকেও। পরের প্রশ্ন, ভাইগটস্কির সাধারণ বংশগতীয় নিয়ম বা জেনেটিক ল অনুসারে শিশুর প্রতিটি উচ্চতর মানসিক কাজ প্রথমে কিভাবে এবং পরে কিভাবে প্রকাশ পায়? প্রথমে ব্যক্তিগত স্তরে, পরে সামাজিক স্তরে। ইন্ডিভিজুয়াল দেন সোশ্যাল, প্রথমে সামাজিক স্তরে পরে ব্যক্তিগত স্তরে। অন্তমানসিক, প্রথমে জন্মগত জৈবিক স্তরে পরে অর্জিত পরিবেশগত স্তরে। ইনেট দেন লার্নড, প্রথমে মূর্ত চিন্তনে পরে বিমূর্ত যৌক্তিকতায়। কংক্রিট দেন অ্যাবস্ট্রাক্ট। কোনটা ঠিক? ভাইগটস্কির সাধারণ বংশগতীয় নিয়ম জেনেটিক ল অনুসারে শিশুর প্রতিটি উচ্চতর মানসিক কাজ প্রথমে কিভাবে এবং পরে কিভাবে প্রকাশ পায়? প্রথমে ব্যক্তিগত স্তরে পরে সামাজিক স্তরে, প্রথমে সামাজিক স্তরে পরে ব্যক্তিগত স্তরে, প্রথমে জন্মগত জৈবিক স্তরে পরে অর্জিত পরিবেশগত স্তরে, প্রথমে মূর্ত চিন্তনে পরে বিমূর্ত যৌক্তিকতায়। যারা থিওরি দেখেছো তারা অবশ্যই পারবে বা বলা উচিত। সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ প্রথমে সামাজিক স্তরে পরে ব্যক্তিগত স্তরে। ভাইগটস্কির এই বিখ্যাত আইনটি ব্যাখ্যা করে যে মানুষের কোনো উন্নত বুদ্ধিবৃত্তিক কাজ বা ধারণা শূন্য থেকে সরাসরি একা একা তৈরি হয় না, এটি সামাজিক স্তর থেকে ব্যক্তিগত স্তরে ধাপে ধাপে রূপান্তরিত হয়। একেই বলা হচ্ছে ইন্টারনালাইজেশন বা অভ্যন্তরীণকরণ। এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কোশ্চেন আছে। ইন্টারনালাইজেশন তাহলে কাকে বলে? যে সামাজিক স্তর থেকে ব্যক্তিগত স্তরে ধাপে ধাপে যে প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয় জ্ঞান, সেটাকেই বলা হচ্ছে ইন্টারনালাইজেশন। প্রথমে মানুষের মধ্যে পারস্পরিক আলোচনা, সংস্কৃতির মিথস্ক্রিয়া বা সহযোগিতার মাধ্যমে বাইরে আত্মপ্রকাশ করে, একে বলা হয় আন্তঃমানসিক স্তর বা ইন্টারসাইকোলজিক্যাল স্টেজ। পরে সেটা ব্যক্তিগত স্তরে বা ইন্ডিভিজুয়াল লেভেলে আসে। সামাজিক আলোচনার অভিজ্ঞতাটি পরবর্তীতে শিশু নিজে নিজে আত্মস্থ করে নিজের ব্যক্তিগত চিন্তার কাঠামোতে রূপান্তর করে, একে বলা হয় ইন্ট্রাসাইকোলজিক্যাল স্টেজ। অর্থাৎ ইন্টারসাইকোলজিক্যাল স্টেজ আর ইন্ট্রাসাইকোলজিক্যাল স্টেজের মধ্যেকার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে ইন্টারনালাইজেশন বা অভ্যন্তরীণকরণ। পরের প্রশ্ন, ভাইগটস্কির মতে শিশুদের আত্মনির্দেশিত কথন বা প্রাইভেট স্পিচ আসলে কি? এটি একটি অপূর্ণাঙ্গ রূপ যা সময়ের সাথে হারিয়ে যায়। একটি হাতিয়ার যা চিন্তাভাবনাকে পরিচালিত করে এবং অন্তর্বর্তী কথনে রূপ নেয়। শিশুর অহংকেন্দ্রিকতার একটি স্পষ্ট লক্ষণ। অর্থহীন, অস্পষ্ট, আবোলতাবোল আওয়াজ মাত্র। ভাইগটস্কির মতে শিশুদের আত্মনির্দেশিত কথন বা প্রাইভেট স্পিচ আসলে কি? থিওরিতে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। আবারও বলছি, যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে এসো, তারপর প্রশ্ন সলভ করবে।
আর ভালো লাগলে বাকি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, উপকৃত হলে কমেন্ট করো, কত 530-এর মধ্যে কমেন্ট করে জানাও। এটি একটি অপূর্ণাঙ্গ রূপ যা সময়ের সাথে হারিয়ে যায়, একটি হাতিয়ার যা চিন্তাভাবনাকে পরিচালিত করে এবং অন্তর্বর্তী কথনে রূপ দেয়, শিশুর অহংকেন্দ্রিকতার একটি স্পষ্ট লক্ষণ, অর্থহীন, অস্পষ্ট, আবোল তাবোল আওয়াজ মাত্র। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ একটি হাতিয়ার যা চিন্তাভাবনাকে পরিচালিত করে এবং অন্তর্বর্তী কথনে রূপ নেয়। দেখে নিই, পেঁয়াজে এটিকে অপূর্ণাঙ্গ ক্ষণস্থায়ী অহংকেন্দ্রিক কথন বা ইগোসেন্ট্রিক স্পিচ বলে অবহেলা করেছিলেন। পেঁয়াজে আবার এই সেম জিনিসকে ইগোসেন্ট্রিক স্পিচ বলেছিলেন, কিন্তু ভাইগটস্কি প্রমাণ করেন যে এটি শিশুর আচরণ ও চিন্তন নিয়ন্ত্রণের একটি অতি শক্তিশালী মনস্তাত্ত্বিক মাধ্যম। তিনি বেশ কয়েকটা কথনের কথা বলেন, সামাজিক কথন, প্রাইভেট স্পিচ, অন্তর্বর্তী কথন, এগুলো আমি থিওরিতে আলোচনা করেছি, দেখে নিও। ভাইগটস্কির তথ্য অনুযায়ী মানুষের জ্ঞানীয় বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক হাতিয়ার বা প্রতীক কোনটি? সংখ্যা বা গাণিতিক পরিমাপ, ভৌগোলিক মানচিত্র বা দিকচিহ্ন, ভাষা, শারীরিক অঙ্গভঙ্গি বা ইশারা। কোনটা ঠিক? নাম্বার, ম্যাপ, ল্যাঙ্গুয়েজ, গেস্টার। খুব সহজ, ভাইগটস্কির থিওরির ক্লাস দেখে থাকলেই পারবে। দেখা যাক সঠিক উত্তর কি। ল্যাঙ্গুয়েজ হলো সঠিক উত্তর। নিচের কোন উক্তিটি শিখন এবং বিকাশ সম্পর্কে ভাইগটস্কির তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে প্রতিফলিত করে? বিকাশ সবসময় শিখনের পূর্বে ঘটে, শিখন বিকাশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শিখন এবং বিকাশের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই, শিখন নির্দিষ্ট ও অপরিবর্তনীয় কিছু জৈবিক স্তর অনুসরণ করে। কোনটা সঠিক? নিচের কোন উক্তিটি শিখন এবং বিকাশ সম্পর্কে ভাইগটস্কির তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে প্রতিফলিত করে? বিকাশ সবসময় শিখনের পূর্বে ঘটে, শিখন বিকাশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শিখন এবং বিকাশের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই, শিখন নির্দিষ্ট ও অপরিবর্তনীয় কিছু জৈবিক স্তর অনুসরণ করে। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অপশান বি, শিখন বিকাশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক পেঁয়াজের উল্টো, পেঁয়াজে যা বলেছিল তার উল্টো। শিখন ও বিকাশের সম্পর্ক নিয়ে পেঁয়াজে এবং ভাইগটস্কির ধারণা সম্পূর্ণ বিপরীতমুখী ছিল। পেঁয়াজে কি বলেছিল? বিকাশ আগে শিখন পরে। ভাইগটস্কি কি বললেন? শিখন আগে বিকাশ পরে। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে ভাইগটস্কির তত্ত্বটি মূলত কোন প্রধান ধারার অন্তর্ভুক্ত? কঠোর আচরণবাদ বা বিহেভিয়ারিজম, প্রজ্ঞামূলক বা ব্যক্তিগত নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, মনসমীক্ষণবাদ বা সাইকো অ্যানালাইসিস। কোনটা ঠিক? মনোবিজ্ঞানের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে ভাইগটস্কির তত্ত্বটি মূলত কোন ধরনের প্রধান ধারার অন্তর্ভুক্ত? দেখা যাক সঠিক উত্তর সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। কগনিটিভ পেঁয়াজে, সোশ্যাল ভাইগটস্কি, মনে রাখবে। পরের প্রশ্ন, খেলার ছলে একটি শিশু সবসময় তার নিজের স্বাভাবিক উচ্চতার চেয়েও এক মাথা উঁচু হয়ে দাঁড়ায়। ভাইগটস্কির এই উক্তিটি খেলার কোন বিশেষ মনস্তাত্ত্বিক গুরুত্বকে নির্দেশ করে? এর ইংলিশ উক্তিটি ভাইগটস্কি দিয়েছিল, এখানে ট্রান্সলেট করে লেখা আছে। ইংলিশ উক্তিটি দেখতে হলে থিওরির ক্লাসটা দেখো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। খেলাধুলা শিশুদের পড়াশোনার মূল্যবান সময় অপচয় করে মাত্র। খেলাধুলা একটি জেটপিডি তৈরি করে এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করে। খেলাধুলা সম্পূর্ণ জৈবিক এবং এর কোনো শিক্ষাগত বা বিকাশমূলক মূল্য নেই। খেলাধুলা শিশুদের বাস্তবসম্মত জ্ঞান বিকাশকে বিলম্বিত করে দেয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অপশান বি, খেলাধুলা একটি জেটপিডি তৈরি করে এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করে। জেটপিডি এবং আত্মসংযমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বলেছেন ভাইগটস্কি। খেলাধুলো, তাই খেলাধুলো করো এবং করতে পাঠাও বাচ্চাদের। পরের প্রশ্ন, ভাইগটস্কি শাখারভ ব্লক টেস্ট বা ভাইগটস্কি শাখারভ ব্লক টেস্ট নিচের কোনটি পরিমাপ বা অধ্যয়নের জন্য ব্যবহৃত হতো? স্মৃতির পরিধি বা মেমোরি স্প্যান, ধারণা গঠন বা কনসেপ্ট ফরমেশন, প্রতিক্রিয়া সময় বা রিয়াকশন টাইম, নৈতিক যৌক্তিকতা বা মোরাল রিজনিং। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অপশান বি, ধারণা গঠন বা কনসেপ্ট ফরমেশন। ভাইগটস্কি শাখারভ ব্লক টেস্ট, এই ডেসক্রিপশনটা পড়ে নাও, আরও ভালো করে বুঝতে পারবে।
ভাইগটস্কির এমন একটি কৌশল যেখানে একটি কঠিন কাজের পাশাপাশি কিছু সহায়ক উপাদান রাখা হতো এবং শিশুটি কিভাবে সেই হাতিয়ার ব্যবহার করছে তা দেখা হতো, একে কি বলা হয়? অন্তর্দর্শন পদ্ধতি বা ইন্ট্রোস্পেকশন মেথড, দ্বিমুখী উদ্দীপনা পদ্ধতি বা মেথড অফ ডাবল স্টিমুলেশন, মুক্ত অনুষঙ্গ পদ্ধতি বা ফ্রি অ্যাসোসিয়েশন, প্রমিত অভিক্ষা পদ্ধতি বা স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং, কোনটা ঠিক? ভাইগটস্কির এমন একটি কৌশল যেখানে একটি কঠিন কাজের পাশাপাশি কিছু সহায়ক উপাদান রাখা হতো এবং শিশুটি কিভাবে সেই হাতিয়ার ব্যবহার করছে তা দেখা হতো, এটাকে কি বলা হয়? ইন্ট্রোস্পেকশন মেথড, মেথড অফ ডাবল স্টিমুলেশন, ফ্রি অ্যাসোসিয়েশন, স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং। অন্তর্দর্শন পদ্ধতি, দ্বিমুখী উদ্দীপনা পদ্ধতি, মুক্ত অনুষঙ্গ পদ্ধতি, প্রমিত অভিক্ষা পদ্ধতি, ভেবে বলো সঠিক উত্তর কি? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো অপশান বি, দ্বিমুখী উদ্দীপনা পদ্ধতি। প্রাইমারি স্টিমুলাস এবং সেকেন্ডারি স্টিমুলাস, দু ধরনের স্টিমুলাসের কথা বিকাশমূলক ও জেমেটিক পদ্ধতিতে বলা হয়েছে। সেখানে কি শিক্ষার্থীর সামনে উপস্থাপিত মূল কঠিন সমস্যা বা কাজটি যা তার স্বাভাবিক ক্ষমতার অতিরিক্ত স্তরের, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি স্টিমুলাস। আর সেকেন্ডারি স্টিমুলাস শিশুর হাতের কাছে রাখা ঐচ্ছিক সহায়ক সরঞ্জাম বা বাহ্যিক প্রতীকী হাতিয়ার, যেমন ছবি, সংকেত বা কার্ড ইত্যাদি। আর এই মাঝের এটাকে বলা হচ্ছে মিডিয়েশন। ভাইগটস্কির মতে মানুষের উচ্চতর মানসিক প্রক্রিয়াগুলি, হায়ার মেন্টাল ফাংশন, মূলত নিচের কোনটির মাধ্যমে বিকশিত হয়? শুধুমাত্র জৈবিক পরিপক্কতা বা ম্যাচুরেশন অ্যালোন, সংস্কৃতি এবং সামাজিক মিথস্ক্রিয়া বা মধ্যস্থতা, কালচারাল অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, সহজাত প্রতিক্রিয়া বা রিফ্লেকশন, শুধুমাত্র বংশগত উত্তরাধিকার, কোনটা ঠিক? ভাইগটস্কির মতে মানুষের উচ্চতর মানসিক প্রক্রিয়াগুলো মূলত নিচের কোনটির মাধ্যমে বিকশিত হয়? শুধুমাত্র জৈবিক পরিপক্কতা, সংস্কৃতি এবং সামাজিক মিথস্ক্রিয়া, সহজাত প্রতিক্রিয়া ও রিফ্লেকশন, শুধুমাত্র বংশগত উত্তরাধিকার, কোনটা ঠিক? থিওরি যারা দেখেছো বলতে পারবে। সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ সংস্কৃতি এবং সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যস্থতা। ভাইগটস্কির তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিভাজন হলো নিম্নতর ও উচ্চতর মানসিক প্রক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ। লোয়ার মানসিক বা মেন্টাল প্রসেস কি? এটি সম্পূর্ণ জন্মগত এবং জৈবিকভাবে নির্ধারিত প্রক্রিয়া, যেমন অনিচ্ছাকৃত প্রাকৃতিক মনোযোগ, তাৎক্ষণিক সংবেদনশীল স্মৃতি এবং স্বাভাবিক প্রবৃত্তি। এটি অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর সাথেও মানুষের সাদৃশ্যপূর্ণ স্তর। আর হায়ার মেন্টাল প্রসেস কি? এটি সমাজ, সংস্কৃতি ও ভাষার স্পর্শে এসে গড়ে ওঠে, যেমন স্বপ্রণোদিত বা স্বেচ্ছাধীন মনোযোগ, ধারণাগত যুক্তি, কৌশলগত স্মৃতি বা মনস্তাত্ত্বিক হাতিয়ারের ব্যবহার। এটি কেবল মানুষের মধ্যেই দেখা যায়। পরের প্রশ্ন, মনস্তাত্ত্বিক পরিভাষা এবং তার প্রবক্তাদের সম্পর্কের বিচারে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? জেডপিজি পিয়াজে, স্ক্যাফোল্ডিং ভাইগটস্কি, সামাজিক নির্মিতিবাদ ভাইগটস্কি, আত্মীকরণ বান্দুরা, কোনটা ঠিক? মনস্তাত্ত্বিক পরিভাষা এবং তার প্রবক্তাদের সম্পর্কের বিচারে নিজের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? এটা খুব সহজ, বলো সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো সামাজিক নির্মিতিবাদ ভাইগটস্কি। কারণ এটাই জেডপিডি ভাইগটস্কি বলেছিল, স্ক্যাফোল্ডিং উডব্রুন আর রস বলেছিল, অ্যাসিমিলেশন পিয়াজে বলেছে, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ভাইগটস্কি বলেছে। লাস্ট প্রশ্ন আজকের, দৃঢ়োক্তি বা অ্যাসারশন, ভালো শিক্ষাদানের জন্য লক্ষ্য হওয়া উচিত জেডপিডি বা সামীপ্য বিকাশের সীমা, এটা অ্যাসারশন। রিজিন বলা হচ্ছে জেডপিডি এর মধ্যে শিক্ষাদান করলে তা শিশুর বিকাশকে সামনের দিকে নিয়ে যায়। অপশান এ, এ এবং আর দুটিই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। অপশান বি, এ এবং আর দুটিই সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশান ডি, এ মিথ্যা কিন্তু আর সত্য, কোনটা ঠিক? একটা অ্যাসারশন আছে, একটা রিজিন আছে। অ্যাসারশনে বলা হচ্ছে ভালো শিক্ষাদানের লক্ষ্য হওয়া উচিত জেডপিডি বা সামীপ্য বিকাশের সীমা, আর রিজিনে বলা হচ্ছে জেডপিডি এর মধ্যে শিক্ষাদান করলে তা শিশুর বিকাশকে সামনের দিকে নিয়ে যায়। অপশান এতে বলা হচ্ছে এ এবং আর দুটিই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বিতে বলা হচ্ছে এ এবং আর দুটিই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে বলা হচ্ছে এ সত্য কিন্তু আর মিথ্যা। ডিতে বলা হচ্ছে এ মিথ্যা কিন্তু আর সত্য, কোনটা ঠিক? অ্যাসারশন রিজন দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ এ এবং আর দুটি সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। উভয় বক্তব্যই বৈজ্ঞানিকভাবে শতভাগ সত্য, কারণ যুক্তিগতভাবে অ্যাসারশন
এবং রিজিন উক্তিটিকে চমৎকারভাবে ব্যাখ্যা করে। অ্যাসারশানে কী বলা হয়েছে? শিক্ষাদানের আদর্শ লক্ষ্য সর্বদা জেডপিডি জোনের সম্ভাব্য অংশেই হওয়া উচিত, যাতে শিক্ষার্থী তার নিজের সীমার বাইরে গিয়ে সফল সাহায্য পায়। কারণে বলা হচ্ছে, কারণ ভাইগটস্কির ধারণায় শিখন বিকাশকে সামনের দিকে নিয়ে চলে। লার্নিং লিডস টু ডেভেলপমেন্ট, ফলে জেডপিজি অঞ্চলে সঠিক শিক্ষাদানই শিশুর সুপ্ত বুদ্ধিবৃত্তিক বিকাশকে উদ্দীপিত ও ত্বরান্বিত করে। তাই দুটোই ঠিক এবং রিজিন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। এই ছিল আজকের 30টা প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে গিয়ে থিওরির ক্লাসগুলো দেখো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, এবং পারলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সবাই উপকৃত হোক। এবং তোমাদের কমেন্ট পেলে, কমেন্টে কত পাচ্ছ সেটা তো অবশ্যই জানাবে। কমেন্ট পেলে আমিও, নিজেদের তো তোমরা যাচাই করতে পারবে এবং আমিও মোটিভেশন পাবো পরবর্তীকালে ভিডিও বানানো।